দুঃখটা হচ্ছে বাংলাদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছিল, সেই পদটাকে কেড়ে নেওয়া হলো। এই জায়গাটায় দুঃখ আছে। দুঃখ আছে 11 দলীয় যে আমাদের নির্বাচনী ঐক্য ছিল, যেটা এই মুহূর্তে 11 দলীয় ঐক্য নামে পরিচিত, তারা সরকার গঠন করতে পারেনি, এটা নিয়ে দুঃখ আছে। দুঃখ আছে দেশের মানুষ ভোট দিয়েছে, কিন্তু সেই ভোটটাকে ম্যানেজ ভোটের কারণে আমরা ধরে রাখতে পারিনি, এটা নিয়ে দুঃখ আছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, এটা নিয়ে দুঃখ আছে। আমি ব্যক্তি সংসদে যেতে পারিনি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আপনি যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং আপনার অন্য অন্য সঙ্গী যারা অনেকেই নির্বাচন করেছেন, আপনি সরে দাঁড়ানোর মূল কারণ কি ছিল, নাকি আপনি কোনো প্রেসারে চলে আসছিলেন নির্বাচন থেকে? মূলত আমরা অতীতে 8টা দল মিলে একত্রিত হয়েছিলাম আন্দোলন সংগ্রামে, জামাত নেতৃত্বাধীন জামাত ইসলামী আন্দোলন সহ আমরা 8টা দল একসাথে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। পরবর্তীতে যেটা হয়, নির্বাচনের প্রাককালে আমাদের সাথে আরও 3টা দল এসে যোগ দেয়। এনসিপি, এলডিপির মতো 3টা দল এসে যোগ দেওয়ার পরে সেটা 8 দল 11 দলে রূপান্তর হয়। এবং তারও পরবর্তী প্রেক্ষাপটে আপনি দেখবেন ইসলামী আন্দোলন আমাদের এখান থেকে সরে যায় এবং লেবার পার্টি যোগ দেয়। তো সব মিলিয়ে 11-র জায়গায় 11ই থাকে। তো আমার নির্বাচন করার কথা ছিল পঞ্চগড় 1 আসন থেকে, যেটাকে বাংলাদেশ 1 আসন বলা হয়। তো সেই জায়গাটাতে এনসিপি এসে যোগদান করার পরে পঞ্চগড় 1 আসনটা এনসিপি থেকে চাওয়া হয়েছিল জনাব সার্জিস আলমের জন্য। এবং যেহেতু জুলাই যোদ্ধা ফ্রন্ট লাইনের যোদ্ধা, তো সেই কারণে পঞ্চগড় 1 আসনটা আমি সার্জিসের জন্য স্যাক্রিফাইস করি। পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচন করার জন্য। তো পঞ্চগড় 2 আসনে দীর্ঘদিন ধরে ওখানে জামাতের যে নেতা সুফি ভাই, উনি সুন্দর করে মাঠটা গুছিয়ে রেখেছিলেন, এবং আমার কাছে মনে হয়েছিল শেষ সময়ে এসে পঞ্চগড় 2-এ প্রবেশ করলে সুফি ভাইয়ের ওই আসনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তা আমি প্রস্তাব দিয়েছিলাম জামাতের কাছে যে আমি নির্বাচনে না করে আমি বরং প্রচারণায় যাই, কারণ মূলত একটি আসনের চেয়ে আমার কাছে ওই সময় মনে হচ্ছিল 151টি আসন বেশি গুরুত্বপূর্ণ। তা এই কারণে আমি আমার আসনটা স্যাক্রিফাইস করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলাম। আপনারা কি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন? এখন দেখুন, আমরা ওই অতীতের পুরানো আমলের রাজনীতিটা করতে চাই না। বাস্তবতা হচ্ছে, অতীতে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নির্বাচনে যে বিজয়ী হয় সে বলে সুষ্ঠু হয়েছে, যে পরাজিত হয় সে বলে নির্বাচনটা দুষ্ট হয়েছে। এবং তারপর পরই আমরা অতীতে দেখেছি মেনে নিব না, বয়কট করব, হরতাল করব, অবরোধ করব, দেশটাকে অস্থির করার জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা পুরাতন রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটার থেকে আমরা চিন্তা করেছিলাম 11 দলের শীর্ষ নেতারা বৈঠক করে যে নির্বাচনটা আসলে যেভাবে হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার পরবর্তী আমলে, সেরকম নির্বাচন আমরা পাই নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটি একটি ম্যানেজ ভোট হয়েছে। যে আমরা অতীতে যেমন দেখেছিলাম বিনা ভোট, রাতের ভোট, ডামি ভোট, এবার এসে আমরা দেখতে পেয়েছি ম্যানেজ ভোট। এটা বলি কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ডিপ স্টেটকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছে। তো যদি বলেন মন থেকে মেনেছি কিনা মানি নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের জন্য, জনগণের জন্য এই মুহূর্তে ওই সহিংস রাজনীতিটা থেকে আমরা বিরত থাকতে চাই। এবং গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করেও আমার মনে হয় ভবিষ্যতে একত্রিতভাবে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তো বিরোধী দল হিসেবে এবং রাজপথে আমরা 11টি দল একমত হয়েছি, একতাবদ্ধভাবে থাকবো যেভাবে জাতীয় নির্বাচনে ছিলাম। এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার যেসব কাজ ভালো করবে তাকে প্রশংসা করব, যেসব কাজ ভুল করবে সেগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এই নীতিতে আমরা যেতে চাই। এই যে সংসদে যেতে পারলেন না, এই জন্য কোনো আক্ষেপ আছে কি না? না, একদমই না। কারণ এই ব্যাপারটা ব্যক্তিগত নয়, ব্যাপারটা দেশের জন্য, জনগণের জন্য। হ্যাঁ, আক্ষেপ কোন জায়গায় আছে? আক্ষেপ আছে আমরা যখন নির্বাচনের ফলাফল দেখছিলাম, প্রথম 1 ঘন্টায় আমরা দেখছিলাম অধিকাংশ আসন আমরা এগিয়ে আছি ভোটের ফলাফলে, এবং পরবর্তীতে 1 ঘন্টা কিন্তু ফলাফল বন্ধ থাকলো। এবং তারপর যখন আবার ফলাফল আসা শুরু করলো, আমরা দেখলাম যেগুলোতে আমরা এগিয়েছিলাম সেগুলোতে ধীরে ধীরে আমরা পিছিয়ে যাওয়া শুরু করলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ওই সময়ই ম্যানেজ ভোটটা ম্যানিপুলেট করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো সেই জায়গাটার থেকে দুঃখটা আসলে ব্যক্তিগত নয় যে আমি সংসদে যেতে পারিনি, দুঃখটা হচ্ছে বাংলাদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছিল,
সেই পদটাকে কেড়ে নেওয়া হলো, এই জায়গাটায় দুঃখ আছে। দুঃখ আছে 11 দলীয় যে আমাদের নির্বাচনী ঐক্য ছিল, যেটা এই মুহূর্তে 11 দলীয় ঐক্য নামে পরিচিত, তারা সরকার গঠন করতে পারেনি, এটা নিয়ে দুঃখ আছে। দুঃখ আছে দেশের মানুষ ভোট দিয়েছে, কিন্তু সেই ভোটটাকে ম্যানেজ ভোটের কারণে আমরা ধরে রাখতে পারিনি, এটা নিয়ে দুঃখ আছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, এটা নিয়ে দুঃখ আছে। আমি ব্যক্তি সংসদে যেতে পারিনি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। নির্বাচনের পরে মৌলানা মামুনুল হকের এই ব্যবস্থা মানে হেরে যাওয়া বিষয়টা মেনে নেওয়া উচিত ছিল কিনা? না, দেখুন, মামুনুল হকের নির্বাচনী আসনের কথা যদি আপনি বলেন, আমি একই সাথে সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের কথা বলবো। আমি একই সাথে সাথে ঢাকায় জনাব তারেক রহমান যেটায় জয়যুক্ত হয়েছে, ওখানে ডাক্তার খালিদুজ্জামান ছিলেন, আমি সেই আসনটার কথাও বলবো। মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে এই 3টা আসনকে অত্যন্ত দুঃখজনক এবং নির্মমভাবে ছিনতাই করা হয়েছে। আমি নির্বাচনের দিনের কথা যদি বলি, সেটা যেহেতু আমি জাতীয় নির্বাচনে নিজে অংশগ্রহণ করছিলাম না, সারা বাংলাদেশে প্রচারণায় ছিলাম, ভোটের দিন আমি খুব ফ্রি ছিলাম, যেহেতু আমার নিজের নির্বাচন হচ্ছে না। আমি ঢাকার কম বেশি সবগুলো আসন ভোরবেলা প্রথমে মোহাম্মদপুরে মামুনুল হকের আসনেই কিন্তু আমার ভোট, আমি ভোটটা প্রদান করার পর ঢাকা শহরের বিভিন্ন আসনে ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। যেহেতু নির্বাচন কমিশন থেকে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার জন্য কার্ড ছিল, তো আমি কার্ডটা পরে গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে সবগুলো আসন দেখেছি। আমি স্বচক্ষে দেখতে পেয়েছি জনগণের যে আকাঙ্ক্ষা মামুনুল হককে বিজয়ী করার জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিজয়ী করার জন্য, ডাক্তার খালিদুজ্জামানকে বিজয়ী করার জন্য, এটা আমার স্বচক্ষে দেখা। এবং ভোটের ফলাফল আমি যেটা বলছিলাম, যখন আসা শুরু করলাম আমরা দেখলাম কিন্তু তারাই এগিয়ে আছে। পরবর্তীতে রেজাল্টটাকে ম্যানিপুলেশন করা হলো, এবং আপনি খেয়াল করে দেখবেন এই 3টি আসনেই ভোটের যে ব্যবধান, এই সংখ্যাটা থেকেই বোঝা যাচ্ছে যে জোর করে এই 3টি আসনকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু এই 3টি আসন নয়, আমি মনে করি বাংলাদেশের 300 আসন যদি বিশ্লেষণ করেন, আমার হিসাবে 32টি আসন ছিনতাই করা হয়েছে, একদম সঠিকভাবে যদি হিসাব করা হয়। এর বাদেও আরও অনেক ধরনের অনুযোগ প্রার্থীদের আছে, আমাদেরও আছে। তা আমার হিসাবে এই 32টা আসন 11 দলের বর্তমান 77টার সাথে একদম নিশ্চিতভাবে যোগ করা সম্ভব, যেটা নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়েছিলাম। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে অভিযোগ নেওয়া সম্ভব না, গ্যাজেট প্রকাশ হয়ে গেছে। এখানেও একটা মজার খেলা আছে, সেটা হচ্ছে ভোটের রেজাল্ট আসার পরে গ্যাজেট প্রকাশ হতে যেই সময়টা দেওয়া প্রয়োজন, তার আগেই রাতের বেলা রাত 2টার সময় তড়িঘড়ি করে পরদিনই গ্যাজেট প্রকাশ করে দেওয়া হলো। অর্থাৎ ভোটের পরদিন রাত 2টার সময় তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করা হলো, যাতে অভিযোগ গ্রহণ করতে না হয় নির্বাচন কমিশনকে। সো এই বিষয়গুলো দুঃখজনক। এবং পরবর্তীতে আপনি যেটা বলছেন যে মামলা দেওয়ার ব্যাপারগুলা, ববি ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। ববি ভাইয়ের সাথে আমার মিশার অনেক সুযোগ হয়েছে। সদা হাস্যমুখী একজন মানুষ, ভালো একজন মানুষ। কিন্তু উনি ওই মন্ত্রিত্ব নেওয়ার পরে যেভাবে মিডিয়ার সামনে বললেন যে আমরা এই মুহূর্তে সরকারে আছি, চাইলে অনেক কিছুই করতে পারি, এই যে একটা টোন, এই টোনটা আমার কাছে একটু অহমিকা মনে হয়েছে, যেটা আসলে ববি হাজ্জাজের মতো উচ্চশিক্ষিত সদা হাস্যমুখী একজন মানুষের কাছে থেকে আমি অন্তত আশা করি না। কারণ আমি রাজপথে ওনার ভূমিকা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন। আমি আসলে ববি ভাইয়ের থেকে এ ধরনের আচরণ আশা করিনি। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ইফতারের দাওয়াত দিয়েছেন, এবং আমরা গণমাধ্যমের বরাদ্দে এটাও দেখতে পেলাম যে আমিরে জামাতের খোঁজ খবর, স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? না, নিঃসন্দেহে এটা ভালো, কারণ আমরা অতীতে যে রাজনীতি দেখেছি সেটা হচ্ছে সরকারি দল বিরোধী দলের মধ্যে চেহারা দেখা বন্ধ, কথাবার্তা বলা বন্ধ। মানে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সম্পর্ক হবে হচ্ছে বিরোধী দল রাস্তায় নামবে, সরকারি দল পুলিশ বাহিনী এবং গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিবে পিটানোর জন্য। এটাই ছিল অতীতের একটা মানে আচার আচরণ আমাদের। সেই জায়গাটার থেকে আমরা বেরোতে চাই, এবং সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ জামাতে ইসলামী যে উদ্যোগটা নিয়েছে, যে ইফতারির দাওয়াত দিতে যাওয়া। এবং একইভাবে বারবার মুখে এটা চলে আসে, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী উনি আমিরে জামাতের খোঁজখবর নিয়েছেন। একই সাথে সাথে আপনাকে মনে করিয়ে দিই, অসুস্থ অবস্থায়ও আমিরে জামাত নিজে ফোন করেও জনাব তারেক রহমানকে দাওয়াত দিয়েছে সপরিবারে। তো এই জিনিসগুলো ভালো। পরবর্তী বাংলাদেশের জন্য এই যে পরিবর্তনটা, একটা সুস্থ ধারা, আমি আশা করি ভবিষ্যতেও এটা বজায় থাকবে।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রামমুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।